দেখুন, এটা হচ্ছে সমুদ্রের ঢেউটাকে টেন ডাউন করার মতো। আমাদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কন্টেন্ট এখন সমুদ্রের মতো, সেটাকে ধরে বেঁধে কিছু করা খুব মুশকিলের। সুতরাং সেই দিকে আমি যাচ্ছি না। সেলফ রেগুলেশনটাই একমাত্র উপায়। অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, যারা ইনফ্লুয়েন্স করছেন, তাদের নিজস্ব একখানা রাইট রেসপন্সিবিলিটি থাকতে হবে যে তারা যেটা সবাইকে বলছেন এবং তাদের ফলোয়াররা যেটা ফলো করছে সেটা যেন সায়েন্টিফিক্যালি বেসড হয়, সেটা যেন কোনো রিলিজিয়ানকে হার্ট না করে, সেটা যেন কোনো রকমভাবে কাউকেই হার্ট না করে। সুতরাং পুরোপুরিভাবে এটা সেলফ ইম্পোজড একটা রেগুলেশন থাকা দরকার। এবং তাদের এই কন্টেন্ট যখন তারা তৈরি করছেন, তাদের কিন্তু উচিত সেটাকে জাজ করে নেওয়া যে সেটার সায়েন্টিফিক স্পেসিফিসিটি এবং ভ্যালিডিটি কতটা। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা যারা অত ম্যাচিওর না, কিংবা বয়স্ক লোকেরাও যারা ওই সম্বন্ধে অতটা কিছু জানে না, অনেকটাই অন্ধভাবে ফলো করে এবং অন্ধভাবে ফলো করে অনেক সময় বিপদ দেখে আনে। সুতরাং আমাদের যারা ক্রিয়েট করি, যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার মনে করি, যারা ভাবি যে আমরা সমাজের জন্য একটা ভালো কিছু করছি, আমাদের নিজেদেরই দায়িত্ব হওয়া উচিত যে সেটা প্রকৃতপক্ষে ভালো নাকি খারাপ, নাকি কারোর সেন্টিমেন্টসকে হার্ট করবে, নাকি কোনো সমাজকে নিচু চোখে দেখাবে। এই জায়গাটা কিন্তু সেলফ রেগুলেশন দরকার। এবং সেলফ রেগুলেশন, সেলফ ডিসিপ্লিন হলেই ভালো। সেটা যদি না হয় তাহলে দেখবেন একখানা আউটসাইড রেগুলেটরি বডি আসতে বাধ্য হবে, এবং সেটা কতটা সাকসেসফুল হবে সেটা আমি জানি না। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে আমরা যদি নিজের দিক থেকে ডিসিপ্লিন হই, নিজেরা সায়েন্টিফিক্যালি অ্যাপ্লিকেবল কন্টেন্ট পেশ করি সমাজের সামনে, সেটা সবার জন্য মঙ্গল। দেখুন, এই যে বাচ্চাদের আজকাল বাবা মাদের চাপিয়ে দেওয়া যে তোকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, এই প্রবণতাটা কিন্তু ইদানিংকালে কমেছে, কিন্তু আছে। এই প্রবণতাটা কমাটা খুব দরকার। কারণটা বলছি, আমাদের প্রত্যেকটা মানুষের ব্রেনের ওয়ারিংটা ডিফারেন্ট, এবং কিছু বাচ্চা খুব ভালো আঁকতে পারে, কিছু বাচ্চা খুব ভালো কবিতা বলতে পারে, কিছু বাচ্চা ম্যাথসে খুব ভালো, কিছু বাচ্চা জিওগ্রাফিতে। এটা তাদের ন্যাচারাল ব্রেনের ওয়ারিং এর উপরে ডিপেন্ড করে। বাচ্চারা কিন্তু সেটা নিজেরাই ডিসপ্লে করতে থাকে। বাইরে থেকে বাবা মা যদি অন্য কিছু ধ্যান ধারণা তাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে যেটা হবে, এই ব্রেনের ন্যাচারাল যে ওয়ারিং সিস্টেম, ব্রেনের ন্যাচারাল যে এফিসিয়েন্সি, সেইটাকে তারা খাটো করে দেখবে, এবং বাচ্চাটা তার নিজস্ব পরিধিটা যতটা বাড়াতে পারত সেই জায়গায় কিন্তু হ্যাম্পার্ড হবে। সুতরাং বাবা মাদের এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা বাচ্চার কিছু এফিসিয়েন্সি আছে এবং কিছু ডেফিসিয়েন্সি আছে। আপনারা যদি জোর করে বাচ্চাটার ডেফিসিয়েন্ট জায়গায় ফোকাস করেন, তাহলে সে কিন্তু যতটা অ্যাচিভ করতে পারতো তার এফিসিয়েন্সি জায়গায় সেটা পারবেন। সুতরাং বাচ্চাদের সঙ্গে খোলামেলাভাবে কথা বলুন, তাদেরকে বোঝার চেষ্টা করুন, তার জানুন যে তার কোনটা ভালো লাগে, এবং দরকার হলে কেরিয়ার কাউন্সিলরের কাছে নিয়ে যান। নানা রকম অ্যাসেসমেন্ট কিন্তু আজকাল করা যায়, যেখানে বোঝা যেতে পারে যে এই বাচ্চাটির ব্রেনটা কোন জিনিসটাতে পরিপূরক হবে, কোন জিনিসটা সে ভালো করে পরবর্তীকালে করতে পারবে এবং আনন্দের সঙ্গে করবে। কোনো বাচ্চার ওপরে যদি জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় যেটা সে আনন্দের সঙ্গে মেনে নেবে না, করতে পারবে না, সে কিন্তু সেটাকে ভালোভাবে কোনোদিনই পারবে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া যে বাচ্চাদের কোন জায়গাটা এফিশিয়েন্ট থাকছে, তাদের ব্রেনটা প্রকৃতপক্ষে কোন জায়গাটায় এক্সপ্লোর করা দরকার, সেই জায়গাটাতে বাচ্চাটাকে সাপোর্ট করুন এবং সেইভাবেই বাচ্চাটাকে বড় করুন। তাতে বাচ্চাদের ফিউচার অনেক বেশি সিকিউর হবে, অনেক বেশি সেফ হবে, অনেক বেশি হ্যাপিয়ার হবে। দেখুন, কোভিড মানুষকে নাড়িয়ে দিয়েছে, এবং কোভিড এর পর আজকের মানুষ কিন্তু অন্যভাবে চিন্তা ভাবনা, অনেকে আর লঙ্গার টার্ম খুব একটা চিন্তা করে না, শর্টার টার্মের উপরে ফোকাস করছে। অনেকেই যারা শুধু কাজ করে যেতেন তারা একটু নিজের ফ্যামিলিকে বেড়াচ্ছে, অনেকেই ছুটি নিতেন না তারা কিন্তু ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন কোভিডের পরে বেড়ানোর জায়গাগুলো হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু বুম করছে।
কারণটাই হচ্ছে যে লোকে অন্যভাবে জীবনটাকে দেখতে শিখেছে। সবার মধ্যে একখানা ভয় এসে গিয়েছে যে কাল ও না। সুতরাং এই জায়গাটা কিন্তু কোভিড আমাদের শিখিয়েছে এবং সেই জন্য প্রত্যেকটা মানুষের লাইফস্টাইলে চেঞ্জ এসছে। অনেকেই কেনাকাটা বেশি করছে, ভালো ভালো জামা কিনছে, ভালো জায়গায় খেতে যাচ্ছে। আগে যেটা লোকে রেস্ট্রিক্টেড ভাবে করতো, এখন সেটা মনে করছে আজকেই বোধহয় জীবনের শেষ দিন হতে পারে, সুতরাং কালকের কথা ভেবে লাভ নেই। এটার একটা ভালো দিক তো আছে যে লোকে প্রাণ ভরে পাচ্ছে। এবার আরেকটা দিকও যেটা হয়েছে যে কোভিডের সময় দেখবেন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, তখন খুব ভালো লেগেছিল এবং যারা ওয়ার্ক ফ্রম হোম করতে পেরেছেন তারা নিজেদেরকে ব্লেসড মনে করতেন যে অন্তত চাকরিটা থেকে গেল, তারা আমি বাড়ি থেকে কাজ করতে পারছি, আমার কাজ সেটা অ্যালাউ করছে। এখনকার দিনে অনেকের কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চলছে, তারা কিন্তু আর সেটাকে ভালোবাসছেন, কারণ এটা জেলবন্দির মতো মনে হচ্ছে। এখন একটা ঘরে সকাল থেকে রাত পর্যন্ত যে জায়গাটায় আছি সেই জায়গাটাতেই আবার তার পাশের ঘরটায় শুতে যাচ্ছি। আমার না হচ্ছে কোনো সোশ্যালাইজেশন, না হচ্ছে লোকজনদের সঙ্গে কথাবার্তা, না আমি কোনো রকম ভাবে আর চারটে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছি। এই জিনিসগুলো কিন্তু মানুষের মেন্টাল হেলথের জন্য ভালো না এবং সেটা কিন্তু লোকে বুঝতে পারছে এবং অনেকেই ছটফট করছে বাইরে গিয়ে নতুন ভাবে পুরনো যেরকম ভাবে কাজ করতো সেইভাবে কাজে ফেরত যাওয়ার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্কিং ফ্রম হোম ইজ অ্যাকচুয়ালি ভেরি difficult on one sense and cannot be done on the other sense for a good mental health. কারণ কি জানো তো, আমরা যে চাকরি করি, চাকরি কিন্তু শুধু আমরা উপার্জনের জন্য করি না। প্রথমটা হচ্ছে সোশ্যালাইজেশন, 2 নম্বর হচ্ছে আমাদের ডেইলি স্ট্রাকচার দেয় আমাদের কাজ, 3 নম্বর হচ্ছে আমরা ওখানে গিয়ে নানা রকম নতুন লোকেদের সঙ্গে মেলামেশা করতে পারি, অনেক কিছু জানতে পারি, 4 নম্বর ওখানেই আমরা বন্ধু তৈরি করি এবং 5 নম্বর অফকোর্স আমরা ওখান থেকে উপার্জন করি। সুতরাং চাকরিটা যে শুধু উপার্জনের জায়গা সেটা কিন্তু লোকের মনে করলে চলবে না। চাকরির আরো অনেক র্যামিফিকেশনস আছে যেটা হয়তো উপার্জনের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এই ওয়ার্ক ফ্রম হোম থেকে লোকের বেরিয়ে যাওয়ার সময় হয়েছে, তা না হলে কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটি উইল ফল। দেখুন, ডিপ্রেশন অনেকেই আমাকে এসে বলে এটা কি, এটা সিম্পলি একটা ব্রেনের অসুখ যেখানে ব্রেনের যে এলিমেন্টস গুলো থাকে সেগুলো কমে যায়। অনেকেই বলে ডাক্তার আমার তো বাড়িতে খুবই কোনো প্রবলেম হয়নি, তাহলে আমার ডিপ্রেশন হলো কি করে? ডিপ্রেশনের জন্য সবসময় একটা কজ থাকতে হবে তা না। ডিপ্রেশন উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সাদা, কালো, বিভিন্ন রিলিজিয়াস, বিভিন্ন বর্ণকে এফেক্ট করে, কেউ এখান থেকে কিন্তু প্রোটেক্টেড। এটা আর 4টে অসুখের মধ্যেই একটা অসুখ। জিজ্ঞেস করতে পারেন তাকে বুঝবো কেন? ডিপ্রেশনের প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে মনটা খারাপ থাকে, শরীরে এনার্জি থাকে না, মনটা এতটাই মাঝে মধ্যে খারাপ হয় যে কাটাকাটি হয়, মরে যেতে ইচ্ছা করে, কনসেন্ট্রেট করা যায়, মেমোরিটা ফেল করে এবং তার সঙ্গে হাতে হাত জড়িয়ে আসে অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ। ডিপ্রেশনের বাংলা যেরকম অবসাদ, অ্যাংজাইটির বাংলা যেরকম উদ্বেগ। উদ্বেগে কি হয় না, ভয়, আতঙ্ক, বন্ধ হয়ে আসে, থরথর করে কাঁপে, ঠান্ডায় পেট উঠতে পারে। সুতরাং এই সব জিনিসগুলো। তাহলে আরেকটা প্রশ্ন উঠতে পারে যে ডাক্তারবাবু স্যাডনেস আর ডিপ্রেশনের কথা কি? স্যাডনেস অর্থাৎ মন খারাপ তো সবার যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, এই মন খারাপের ফিচার্স যদি টানা 2 থেকে 3 সপ্তাহ থাকে তখনই সেটাকে আমরা ডিপ্রেশনের অসুখ বলে থাকি। সুতরাং এই দুটোর মধ্যে ফারাক আনতে হবে। এই ডিপ্রেশন এটা ইজিলি ট্রিটেবল। আপনাদের মধ্যে অনেকেই জানেন এবং বলতে থাকেন, আমিও শুনেছি একবারে বসে যে ডাক্তার সারা জীবন ওষুধ খেতে হবে। না না ডাক্তার, আমি তো ঘুমিয়ে থাকবো না, সেরকম ওষুধ এখন অনেক বেরিয়ে গেছে। 1 নম্বর হচ্ছে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না, আপনি ঘুমিয়ে থাকবেন না। আপনার যদি ঘুমানোর ইচ্ছা থাকে আমরা সেরকম ভাবে ওষুধ দেবো, আপনার যদি ঘুম কম হয় আমরা সেরকম ওষুধ দেবো, আপনার যদি ঘুমের প্রয়োজন না হয় তাহলে তার জন্য আলাদা ওষুধ আছে। সুতরাং এইসব মিথগুলোকে ভাবতে হবে। খুব ইজিলি ট্রিটেবল ইলনেসের এবং এটার জন্য চিকিৎসা না করা তাহলে কিন্তু আত্মহননের পথে পেশেন্টরা চলে যায়। এটা মনে রাখবে, ডিপ্রেশন কি শুধু ওষুধ নিয়ে ঠিক করা হয় না। খুব হালকা ডিপ্রেশন শুধু সাইকোথেরাপি অর্থাৎ আপনারা যেটা বাংলা ভাষায় কাউন্সেলিং বলে থাকেন তাই দিয়েও ট্রিটমেন্ট হয়ে যায়। কিন্তু দয়া করে মনে রাখবেন যে এইসব ফিচার্স অর্থাৎ মনটা খারাপ থাকছে,
শরীরে এনার্জি থাকছে না, কনসেন্ট্রেট করতে পারছেন না, মেমোরিটা চলে যাচ্ছে, কান্নাকাটি পাচ্ছে, মরে যেতে ইচ্ছা করছে, কোনো কিছুতেই আপনি প্লেজার পাচ্ছেন না, সেক্সুয়ালি আপনি পারফর্ম করতে পারছেন না, কিংবা উদ্বেগ হচ্ছে, টেনশন হচ্ছে, ভয় লাগছে, বুক ধরপড় করছে, হাত পা করছে, এইসবের সম্মিলিত ফিচার্স গুলো যদি বাড়ির কারণ কিংবা নিজেদের মধ্যে দেখতে পান, এটাকেই বলে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবং এটার চিকিৎসা খুব ইজি, সামান্য ওষুধের চিকিৎসা করা যায়, দীর্ঘমেয়াদী ওষুধের দরকার পড়ে না এবং কমপ্লিট কিউরও সম্ভব।